অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে বিজ্ঞান নিয়ে একটা আলাদা চ্যানেল খোলা দরকার। কারণ সাম্প্রতিককালে আমি তো রাজনৈতিক বিশ্লেষক হয়ে গেছি অনেকটা। আগে ছিলাম সহি ইসলাম প্রচারক। অনেক সময় বিজ্ঞানের কথাবার্তা প্রচার করতাম, কিন্তু সেখানে যে সমস্যা যেটা আমি দেখতাম, বিজ্ঞানের বিষয়ে কোনো ভিডিও বানাতে গেলে সেখানে আপনি যদি ডকুমেন্টারি থেকে একেবারে অরিজিনাল সেই ভিডিও এটা যদি আপনি না দেখান, অর্থাৎ সচিত্র, তাহলে মানুষ কিন্তু বিজ্ঞানের বিষয় বুঝতে পারে না। আবার যদি আপনি কোনো চ্যানেল থেকে সেইগুলো আপনি রেকর্ড করে আপলোড করেন, তাহলে আপনার স্ট্রাইক মাস্ট। অতএব আমি এই কয়দিনে তো কিছুটা হলে অভিজ্ঞ হয়ে গেছি, না একটু চালাক হয়ে গেছি বলা যায়। সেটা হচ্ছে কি, ভিডিও একটু এডিট করে এটা ওটা করে ওভার ভয়েস টয়েস করে নানা কিসিংয়ের বিষয় টিষয় করে, যাতে করে ওই স্ট্রাইক এড়ানো যায়। এই কিছু টেকনিক তো অলরেডি শিখছি। চিন্তা করলাম যে ওইগুলো অ্যাপ্লাই করে যতদূর সম্ভব স্ট্রাইক এড়িয়ে যদি এই ভিডিওগুলো দিয়ে আপনাদের মধ্যে একটু বিজ্ঞানের কিছু বাণী আপনাদের হৃদয়ে প্রবিষ্ট করানো যায়। এটাই হলো আমার জাস্ট ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং একই সাথে আলোকিত হবেন। এটাই তো, শুরু করা যাক। আমরা পৃথিবী থেকে যাত্রায় যে শুরু করলাম, এই যে আমরা পৃথিবীর উপরে আছি, এখান থেকে আমরা যাত্রা আস্তে আস্তে যে শুরু করে দিলাম। আমরা রওনা দিলাম, এই যে চলে যাচ্ছে। এইবার একটা স্রেফ ডট, এই আমরা একেবারে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এইবার পুরো গ্যালাক্সি ক্লাস্টার। সো দ্য কোয়েশ্চেন ইজ, হাউ বিগ ইজ দ্য ইউনিভার্স? একেবারে কঠিন প্রশ্ন। পৃথিবীর থেকে একেবারে নিকটতম যে মহাকাশীয় বস্তু, এটা কোনটা? এটা হলো মুন, অর্থাৎ এই যে চাঁদ কত দূর? 3,84,000 কিলোমিটার দূরে, মাত্র 2,38,000। আমরা নর্মালি আগে শুনতাম যে 2,40,000 মাইল দূরে, তাই না? তো এরপরে আমরা রওনা দিলাম। 100 কিলোমিটার গতিতে পৃথিবী থেকে যদি চাঁদের দিকে গাড়ি চালিয়ে যাওয়া হয়, তাহলে 160 দিন লাগবে এই চাঁদে পৌঁছতে। এবং গাড়িটা কিন্তু একেবারে কন্টিনিউয়াস চলতে হবে, কোনো জায়গায় থামা যাবে না। এখন আপনি মনে করেন গাড়ি চালিয়ে ছাদে চলেই গেলেন, আপনাকে আমরা কোনোভাবেই থামাতে পারলাম না। তাহলে ছাদের পিঠে দাঁড়ালে এই যে আমাদের পৃথিবীর দিকে তাকালে পৃথিবীকে ঠিক ওরকম দেখা যাবে। এবং এই যে নীল স্পট কেন দেখা যাবে জানেন? ওই যে সাগর মহাসাগর, ওগুলোকে আপনারা নীল দেখবেন, ক্লিয়ার এবং খুব স্পষ্ট দেখা যাবে। কারণ হচ্ছে যে পৃথিবীর যে সাইজ, এটা কিন্তু চাঁদের চাইতে 4 গুণ বেশি, যে কারণে পরিষ্কার দেখা যাবে। বাট পৃথিবী থেকে চাঁদের দিকে তাকালে চাঁদের যে কলঙ্ক, যেগুলি যে কালো কালো যে বিভিন্ন স্পট আছে না, যদিও আবসা দেখায়, একেবারে পরিষ্কার দেখায় না, কারণ এই যে 4 গুণ ছোট। আমরা কিন্তু যাত্রা তারপরও চালু রাখলাম। এবং অতঃপর কি, চাঁদকে পাস করার পর যদি আমরা সূর্যের দিকে যাই, তাহলে প্রথমে পড়বে শুক্র গ্রহ, যেটাকে ইংরেজিতে বলে ভেনাস। তারপরে যে গ্রহটা পড়বে সেটাকে বলা হয় বুধ, মার্কারি। অ্যান্ড দেন দ্য সান উইল অ্যাপিয়ার বিফোর আস, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেলেস্টিয়াল বডি ইন আওয়ার সোলার সিস্টেম, রাইট? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো মহাকাশে দূরত্ব মাপার একটা একক। সেটা কি জানেন? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা কি? এটা হলে যে পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব, সেই দূরত্বটা কত? আমরা কিন্তু স্কুলে পড়ছি যে 9,30,00,000 মাইলে পড়ছি। আর যদি এইটা আমরা কিলোমিটারে যাই, তাহলে এটা হলো 14,90,00,000 কিলোমিটার। এখন এই যে গড় দূরত্ব কেন বললাম জানেন? গড় দূরত্ব এই কারণে বললাম যে কারণ পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্বটা, এটা কিন্তু সবসময় একই থাকে না, কখনো একটু কমে। এই যে 9,30,00,000 বা এই যে 14,90,00,000 এই যে কিলোমিটার বললাম না, কখনো এটা কিন্তু কমে যায়। মনে করেন 14 কোটি কিলোমিটারে চলে আসে। আবার কখনো এটা 15 কোটি কিলোমিটারেরও বেশি চলে যায়। কারণ সূর্যের চারপাশে পৃথিবী কিন্তু একেবারে হুবহু একেবারে সুষম বৃত্তের আকারে ঘোরে না, ঘোরে কিন্তু উপবৃত্তের আকারে। এই জন্যই কিন্তু দূরত্ব বাড়ে কমে। বাট ওই টোটাল ওই দূরত্বটাকে গড় হিসাব করে যেটা পাওয়া যায়, সেটা হলো ওই যে 9,30,00,000 মাইল বা 14,90,00,000 কিলোমিটার। এবং এই দূরত্বটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা কিন্তু ওই যে মহাশূন্যে, বিশেষ করে আমাদের এই যে সোলার সিস্টেমের মধ্যে বিভিন্ন সেলেস্টিয়াল বডি, অর্থাৎ বিভিন্ন গ্রহ উপগ্রহ, এই দূরত্বগুলোকে মাপার জন্য এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা
আমাদের খুবই প্রয়োজন পড়ে। এছাড়া আমরা তো সবাই জানি যে লাইট ইয়ার, আলোকবর্ষ বলে অন্য একটা ইউনিট আছে, যেটা কিন্তু মহাশূন্যে একটা নক্ষত্র থেকে অন্য একটা নক্ষত্রের দূরত্ব মাপার জন্য এই ইউনিটটা ব্যবহার করতে হবে, কারণ অনেক বড় দূরত্ব। এখন সূর্য থেকে তো পৃথিবীতে আলো আসে, তাই না? আমাদের প্রশ্ন হচ্ছে কতক্ষণ লাগে আলো আসতে, কারণ আমরা তো জানি আগে আমরা পড়ছি স্কুলে যে 1,86,000 মাইল 1 সেকেন্ডে যায়, আর যদি মেট্রিক সিস্টেমে ধরি তাহলে 3,00,000 কিলোমিটার পার সেকেন্ডে যায়, রাইট? তাহলে সূর্য থেকে আলো আসতে কতক্ষণ লাগে হিসাব করে দেখা যায় যে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। আর পৃথিবী থেকে যদি কোনো উড়োজাহাজ, ধরেন আপনি একটা বিমান চালিয়ে এখন সূর্যে যাবেন, নর্মাল এই যে কমার্শিয়াল প্লেন যেটা মনে করেন যে 900 থেকে 1000 কিলোমিটার গতিতে ছোড়ে, তা প্রায় 19 বছর লাগবে আপনার ওই যে সূর্যে পৌঁছতে। এবার আমাদের সোলার সিস্টেমটা একটু দেখতে পারি, এই যে সূর্য, তাই না? তো এই যে সূর্যের চারপাশ দিয়ে এই যে বড় যে গ্রহ, এই যে বৃহস্পতি, যেটাকে বলা হয় জুপিটার, তাই না? এবং এই যে ওই চাকতি আকারে যেটা আছে, এটা কি? এটা হলো কি স্যাটার্ন, শনি, এবং আরও অন্যান্য যে গ্রহগুলো তো আমরা দেখলাম। তো এভাবেই কিন্তু আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এটা তো সবাই আমরা জানি, তাই না? এবার আমরা একটু হালকা টাইপের সূর্যের পৃষ্ঠদেশটা একটু দেখি, এই যে একেবারে লাল দগদগে, তাই না? জাহান্নামের আগুন মনে হয় নাকি? তো তারপরে যে আগুনের ফ্লেয়ারও আছে। জাস্ট সূর্যের পৃষ্ঠদেশ কিন্তু এরকমই। বিজ্ঞানীরা বলে থাকে যে সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। আমরা সূর্যের ওদিকে না গিয়ে এই পৃথিবী থেকে একটু উল্টো দিকে রওনা দিলাম, অর্থাৎ নিকটতম যে গ্রহ মার্স, মানে মঙ্গল, যেখানে যে ইলন মাস্ক রকেট পাঠাবে, মানুষ পাঠাবে, আপনারা জানেন। তো ওই দিকে রওনা দিলাম। তো ওইটা দূরত্ব কত? 14 কোটি মাইল পৃথিবী থেকে। আর যদি মেট্রিক সিস্টেম ধরি তাহলে 22,50,00,000 কিলোমিটার। এখন একটা বিমান যদি সেখানে পৃথিবী থেকে রওনা দেয়, পৌঁছতে লাগবে কত? 50 বছর। পৃথিবীর সেরা ধনী, একেবারে সবচাইতে বেশি ধনী কে? ইলন মাস্ক, রাইট? সে তো একটু পাগলাটে টাইপের, এবং বিজ্ঞানের ব্যাপারে তার, বিশেষ করে এই যে এই কসমোলজি অথবা এই যে স্পেস সায়েন্সের ব্যাপারে তার অনেক আগ্রহ। স্পেস এক্স বলে তার একটা প্রতিষ্ঠান আছে, নিয়মিত স্যাটেলাইট পাঠায়। সে তো প্ল্যান করছে আগামী কয়েক বছরের মধ্যে নাকি পৃথিবী থেকে মানুষ পাঠিয়ে ওই যে মঙ্গলে বসতি স্থাপন করবে, তাই না? অনেক মানুষ রেজিস্ট্রেশন করছে, সেখানে যাবে। তো দেখা যাক কি হয়। পৃথিবীতে লোক বেড়ে গেছে, কিছু গেলে খারাপ হয় না। কিন্তু বিষয়টা যত সহজ ভাবা হচ্ছে তত সহজ না, কারণ মঙ্গল গ্রহে চৌম্বক ক্ষেত্র আছে, বাট খুবই দুর্বল, আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কিন্তু খুবই স্ট্রং, যে কারণে ওই যে মহাকাশ থেকে, বিশেষ করে সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রে সহ আরও অত্যন্ত ক্ষতিকর গামা রে ইত্যাদি যত ক্ষতিকর রশ্মি আছে, যেগুলো কিন্তু মানব শরীর এবং জীব দেহের জন্য ভীষণ ক্ষতিকর, এই ধরনের রের মধ্যে পড়লে মানব শরীর তো বটেই, অন্যান্য যে কোনো জীব প্রচণ্ড, বিশেষ করে ক্যান্সার আক্রান্ত হয়ে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটাই বক্তব্য আর কি, এটাই ঘটনা। কিন্তু যেহেতু মঙ্গলে কোনো ওই যে নেই, চৌম্বক ক্ষেত্র নেই, কারণ মঙ্গলের কেন্দ্রে কিন্তু এরকম বিশাল কোনো চুম্বক নাই, যে কারণে চৌম্বক ক্ষেত্র আছে, বাট খুব দুর্বল, পৃথিবী থেকে অনেক দুর্বল। ফলে সেখানে কিন্তু ওই যে পৃথিবীর ওই মঙ্গল গ্রহের চারপাশে চৌম্বক ক্ষেত্র না থাকাতে সেখানে সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রে এবং গামারশ্মি এবং অন্যান্য যে গামারশ্মি টশ্মি সব কিন্তু ডাইরেক্টলি পড়ে। অর্থাৎ ওখানে মানুষ বেঁচে থাকতে গেলে অনেক প্রোটেকশনের দরকার। এখন এত প্রোটেকশন নিয়ে মানুষ কিভাবে ওখানে স্বাভাবিক জীবনযাত্রা করবে, এটা কিন্তু একটা প্রশ্ন। জাস্ট প্রাসঙ্গিকভাবে ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। এই মার্সে অর্থাৎ মঙ্গল গ্রহে নাসা তো অনেকগুলো করছে, তার মধ্যে আমার কাছে মনে হয় যে একেবারে ওই যে কিউরিওসিটি যে গাড়ি পাঠিয়েছিল 4 চাকার, এইটি মনে হয় সবচেয়ে সফল এবং এখনও ক্রিয়াশীল আছে। আমরা এখন একটু দ্রুত এগোই। মার্সের পরে জুপিটারে গেলাম, মানে বৃহস্পতির পরে স্যাটার্নে গেলাম, শনি থেকে ইউরেনাস গেলাম, ইউরেনাসের পরে আমরা এই যে নেপচুনে গেলাম। এই নেপচুন হলো পৃথিবী থেকে কত 4.5 বিলিয়ন কিলোমিটার, তার মানে 450 কোটি কিলোমিটার। ভয়ঙ্কর দূরত্ব, তাই না? ভয়ঙ্কর দূরত্ব।
এবং এই নেপচুন থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 4 ঘন্টার বেশি সময় লাগে। 1977 সালে সর্বপ্রথম ভয়েজার 1 ছাড়া হয়েছিল এই যে নাসা থেকে। অলরেডি 40 বছরের বেশি সময় পার হয়ে গেছে। এইটা প্রায় 22 বিলিয়ন কিলোমিটার পার হয়ে গেছে, 22 বিলিয়ন কিলোমিটার পার হয়ে গেছে এবং এটার সৌরমণ্ডলকে কিন্তু ক্রস করে বাইরে চলে গেছে। এই যে এখনও কিন্তু চলতেই আছে, ওইটা কিন্তু চলতেই আছে, থামে নাই। এই যে সেটার যে চিত্র, এটাই দেখতে আর কি। এবং এটাই সর্বপ্রথম নভোযান যেটা পৃথিবী থেকে খালি মানে মহাশূন্যেই গেছে তাই না, একেবারে সৌরমণ্ডলকে ত্যাগ করে এরা অনন্ত যাত্রা শুরু করেছে। এখন কোথায় যাচ্ছে কে জানে, যাই হোক সে চলে যাক, আমাদের কোনো সমস্যা নেই। বাট এই যে সৌরজগৎ যখন ক্রস হয়ে গেল, অর্থাৎ ওই যে নেপচুন এবং এরপরে কিন্তু প্লুটো আছে, প্লুটোকে তো এখন আর গ্রহ হিসাবে স্বীকার করে না। তো এরপরে আর একটা এরিয়া আছে যেটাকে বলা হয় ওট ক্লাউড, যেটাকে বলা হয় ওট ক্লাউড। এই ওট ক্লাউডটা কিন্তু অনেকটা ওই যে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে যে অ্যাস্টেরয়েড বেল্ট আছে না, গ্রহাণুপুঞ্জ, যেখান থেকে পাথরখণ্ড প্রতিনিয়ত বিভিন্ন দিকে ছিটকে চলে আসে, এমনকি পৃথিবীর বুকেও আসে, যেটাকে আমরা ওই যে উল্কাখণ্ড আকারে দেখি। বাট এই ওট ক্লাউড এখানে কিন্তু পাথর নেই, এখানে হচ্ছে বিরাট বিরাট বরফের ছাই। হ্যাঁ, এবং মনে করা হয় যে আমাদের পৃথিবীর এই যে ভূপৃষ্ঠে যে পানির যে আসলো, পানি আসার উৎসের একটা অন্যতম কারণ কিন্তু ওট ক্লাউডের এই বরফ। কোটি কোটি বছর ধরে কিন্তু এই বরফ এই সৌরজগতের বিভিন্ন গ্রহের উপরে পড়ে, পৃথিবীতেও পড়ছিল, একসময় পড়ছিল। সেখান থেকে সর্বপ্রথম পানি পৃথিবী পায়, এটাই হলো বিজ্ঞানীদের ধারণা। সূর্য থেকে এই যে ওট ক্লাউডের দূরত্ব কত? 1000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এখন এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU আমরা তো আগেই জানছি যে পৃথিবী থেকে সূর্যের মাঝামাঝি যে দূরত্ব, ওটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে, যেটা হলো ওই যে 9 কোটি 30 লক্ষ মাইল, রাইট? ওইটা তো আমরা আগেই জেনে আসছি। বা 14 কোটি 90 লক্ষ, অর্থাৎ 14 কোটি 90 লক্ষ কিলোমিটারের দূরত্বটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। এখন এই ওট ক্লাউডের দূরত্ব হলো 1000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং বিস্তৃত হলো 1000 থেকে 1 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বিস্তৃত। ওখানে প্রচুর বরফ আছে। সূর্য থেকে ওট ক্লাউডের একেবারে শেষ মাথা পর্যন্ত যদি আমরা লাইট ইয়ারে দূরত্ব মাপি, তাহলে 1.5 লাইট ইয়ার, তাহলে কত বিস্তৃত অঞ্চলে এই যে বরফখণ্ড। এবং মনে করা হয় যে সৌরজগতের বিভিন্ন গ্রহে যে পানির উৎস, এটা কিন্তু এই ওট ক্লাউড থেকেই আসছে। কারণ সূর্যের যে মাধ্যাকর্ষণ শক্তি, এগুলা কিন্তু এই ওট ক্লাউডের বরফের ওপরে ক্রিয়াশীল, অর্থাৎ সূর্যের আকর্ষণে এটা কিন্তু ভিতরে চলে আসে। তাহলে সূর্য থেকে 1.5 অর্থাৎ 1.5 লাইট ইয়ার দূরত্বেও কিন্তু সূর্যের যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল পুল, এটা কিন্তু কাজ করে। বিজ্ঞানীরা বলে যে সূর্য থেকে প্রায় 2.5 লাইট ইয়ার্স দূরত্ব পর্যন্ত সূর্যের গ্র্যাভিটেশনাল পুল অথবা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়াশীল। এরপরে কোনো বস্তুর উপরে সূর্যের যে গ্র্যাভিটেশনাল পুল বা ফোর্স, এটা কাজ করে না। সৌরজগতের বাইরের প্রকৃত মহাশূন্য যে বলতে আমরা যেটা বুঝি, এই ওট ক্লাউডের পরেই কিন্তু সেটার শুরু। প্রকৃত মহাশূন্য যেটা বলতে আমরা বুঝি অসীম শূন্যতা, সেটা কিন্তু এই ওট ক্লাউডের পরে। এবং মজার ব্যাপার হচ্ছে, গত 40 বছরেরও বেশি সময় ধরে যে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এরা কিন্তু এই যে পৃথিবী থেকে রওনা দিয়েছে, এরা কিন্তু এখনও অদ্যাবধি এই ওট ক্লাউড ক্রস করতে পারেনি। নট অনলি দ্যাট, লেটেস্ট যে ইনফরমেশন, এই যে ভয়েজার 2 ওট ক্লাউড ক্রস করতে নাকি তাদের আরও 300 বছর লাগবে। আশা করি এতক্ষণে বোঝা হয়ে গেছে যে শুধুমাত্র আমাদের এই সৌরজগতের বিস্তৃতি কত বিশাল। ধরা যাক আমরা কোনো নভোযানে চড়ে ওট ক্লাউড ক্রস করে গেলাম, তাহলে আমাদের নিকটতম এবার প্রতিবেশী কোনটা হবে? নিকটতম প্রতিবেশী হচ্ছে আলফা সেন্টাউরি অথবা সেঞ্চুরি, যেরকম উচ্চারণ করে। এবং এইটার দূরত্ব কত? এইটার দূরত্ব হলো পৃথিবী থেকে 4.25 থেকে 4.4
আলোকবর্ষ, লাইট ইয়ার্স অ্যাওয়ে। এখন 1 লাইট ইয়ার বলতে কি বোঝায় অনেকেই কিন্তু এখন জানে, এই অনলাইনের কল্যাণে, ইউটিউব ফেসবুকের কল্যাণে অনেকেই জানে এই বিষয়টা, যে 1 লাইট ইয়ার বলতে কি বোঝায়। তারপরে বলে দেই, আলো তো 1 সেকেন্ডে কত, আগের মাপে ছিল 1,86,000 মাইল, যাইতো 1 সেকেন্ডে। আর মেট্রিক সিস্টেমে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে। এইভাবে আপনি 60 দিয়ে যদি গুণ করেন তাহলে 1 মিনিটের দূরত্ব পাইলেন। এরপরে আর 60 দিয়ে গুণ করলে আপনি ঘন্টার দূরত্ব পাইলেন। এইবার 24 দিয়ে গুণ করেন আপনি, তাহলে একটা দিনের দূরত্ব পাইলেন। এইভাবে 365 দিয়ে গুণ করেন, দেখেন কত দূরত্ব হয়। অর্থাৎ 1 বছরে আলো যত দূরত্ব এই 3 লক্ষ কিলোমিটার গতিতে অতিক্রম করে সেটাকেই বলা হয় 1 লাইট ইয়ার। আশা করি বুঝতে পারছেন। এখন ক্যালকুলেটর নিয়ে বসেন, দেখবেন যে আপনার ক্যালকুলেটারে ওই এই যে ডিজিটগুলা ঠিকমতো আসবে না, কারণ আপনার ক্যালকুলেটারের ক্ষমতা অত দূর না। এখন মানুষের এ পর্যন্ত আবিষ্কৃত যত নভোযান আছে, সেই নভোযানের দ্বারা এই আলফা সেন্টুরিতে যেতে এই পৃথিবী থেকে কত বছর সময় লাগতে পারে? সবচাইতে দ্রুত গতির যে যান সেটা হলো ভয়েজার 2, প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার যায়। এই যানটার পৃথিবী থেকে আলফা সেন্টাউরিতে যেতে লাগবে 70,000 বছর। 70,000 বছর। তাহলে এই ভয়ঙ্কর দূরত্ব অতিক্রম করার জন্যে আমাদের টেকনোলজি যে এখন আদিম পর্যায়ে আছে সেটা তো বলতেই হবে নাকি। এবং আমরা জানিও না যে কবে আমরা এমন টেকনোলজি আবিষ্কার করব যেটা দিয়ে আমরা নিকটতম কোনো নক্ষত্র, যেমন প্রক্সিমা সেন্ট্রাই, সেখানে আমরা যেতে পারি। কারণ যদি প্রক্সিমা সেন্ট্রাই অলরেডি বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখছে যে তার চারপাশেও কিন্তু অনেকগুলো গ্রহ ঘরে, এখন সেখানে যদি কোনো জীবজগৎ তৈরি হয়, কোনো বুদ্ধিমান শুভজগৎ তৈরি হয়, সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না। এবং কবে সম্ভব হবে আমরা জানি না। তাহলে এই ভয়ঙ্কর দূরত্ব অতিক্রম করার জন্যে আলোর গতিও যথেষ্ট না। ক্লিয়ার? আলোর গতি মানে ওই যে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে না, ওই গতিও সম্ভব না। কারণ ওই গতিরও কোনো যদি রকেট তৈরি হয় তাহলে পৃথিবী থেকে যেতে লাগবে কত, 4.5 বছর যাইতে, আবার আইতে লাগবে কত, 4.5 বছর, কত 9 বছর লেগে গেল না? তো এইটা কমপ্লিটলি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের টেকনোলজির সম্পূর্ণ একটা ভিন্ন ডাইমেনশনে যেতে হবে, মানে ভিন্ন কিসিমের কিছুতে যেতে হবে। আমরা এখন আদিম অবস্থায় আছি। ধরেন যে মহাশূন্যে, মানে মহাবিশ্বে অন্য কোনো গ্রহ জগতে, ধরেন অন্য কোনো স্টার সিস্টেমে, সেখানে নক্ষত্র আছে, গ্রহ আছে, সেখানে বুদ্ধিমান জীবের জন্ম হয়ে গেছে, এবং যারা এমন টেকনোলজি আবিষ্কার করছে যেটা দিয়ে তারা নক্ষত্র টু নক্ষত্র বিভিন্ন এক্সপেডিশন করে। ক্লিয়ার? এক্সপেডিশন করে। তাদের তুলনায় আমরা রীতিমতো প্রাগৈতিহাসিক যুগে, অর্থাৎ গুহা যুগে পড়ে আছি। এটাই সত্য কথা। এইবার সূর্য এবং প্রক্সিমা সেন্ট্রাই বাদ দিয়ে আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি, যেটাকে আমরা বলি কি মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা নিয়ে আলাপ করি। এই যে দেখা যাচ্ছে তার ছবিটা কিন্তু এরকমই। আসলে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা একটা স্পাইরাল গ্যালাক্সি। এখন এই যে অনেকটা এই যে বৃত্তাকার মতো দেখা যাচ্ছে, রাইট? এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এই যে দাগটা দেখা যাচ্ছে, এর দূরত্ব কত? এর দূরত্ব হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ। তো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি আলো রওনা দেয়, শুধুমাত্র আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা ক্রস করতেই লাগবে 1 লক্ষ বছর। সুতরাং ইউ ক্যান ইমাজিন হাউ ভাস্ট দিস মিল্কি ওয়ে ইজ। এইবার একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো যে মনে করেন যে আমাদের এই যে পৃথিবীতে, তাই না, এই পৃথিবীর চতুষ্পার্শ্বে আমরা একটা বাবল সৃষ্টি করছি। কীরকম বাবল জানেন? সেই বাবলটা হলো, আমরা গত প্রায় 100 বছর আগ থেকে আমরা রেডিও সিগন্যাল পাঠানো শুরু করি, তাই না? এবং এরও মোটামুটি 30-35 বছর পরে এসে টেলিভিশনের সিগন্যাল আমরা পাঠানো শুরু করি। সে বাবলটা হলো এই পর্যন্ত, ধরেন যে 100 বছর আগ থেকে আমরা যে রেডিও সিগন্যাল, অর্থাৎ আমরা রেডিও ব্যবহার করি আর কি। তো এখন ধরা যাক সেই রেডিও সিগন্যাল আমাদের খালি ওই রেডিওতেই আসে নাই, এটা মহাশূন্যে চলে গেছে। এখন এই রেডিও সিগন্যালগুলো কিন্তু সেকেন্ডে ওই 3 লক্ষ কিলোমিটার গতিতেই কিন্তু চলে। তাহলে গত 100 বছর ধরে এই রেডিও সিগন্যাল তাহলে 100 আলোকবর্ষ দূর পর্যন্ত গেছে, তাই না? তো এই 100 আলোকবর্ষ দূর পর্যন্ত যদি গিয়ে থাকে, তাহলে এই 100 আলোকবর্ষ দূরের এই রেডিয়াসটা নিয়ে যদি একটা বিরাট বৃত্ত বা একটা গোলাকার বল তৈরি করা হয়,
আমাদের অস্তিত্ব এইটুকির মধ্যেই মানে অনেকটা কি বলা যায় নির্ভরশীল। অর্থাৎ এই বাবলটার মধ্যে অন্য কোনো নক্ষত্র জগতে যদি কোনো বুদ্ধিমান প্রাণী থেকে থাকে এবং তাদের যদি এমন কোনো ডিটেক্টিং যদি কোনো ইনস্ট্রুমেন্ট অর্থাৎ রেডিও সিগন্যাল ধরার যদি কোনো অতি সূক্ষ্ম কোনো ইনস্ট্রুমেন্ট যদি তাদের থাকে, তাহলেই তারা শুধুমাত্র আমাদেরকে তারা চিহ্নিত করতে পারবে বা আমাদের অস্তিত্ব আবিষ্কার করতে পারবে। বাট এই 100 আলোকবর্ষ দূরের বাইরে যদি কোনো নক্ষত্র জগতে অতি উন্নত মানের বা অতি বুদ্ধিমান কোনো প্রাণীর অস্তিত্ব থেকে থাকে, তাহলে তারা কিন্তু আমাদের এই পৃথিবীতে আমাদের এই মানুষের অস্তিত্ব ধরতে পারবে না। কারণ তাদের কাছে তো আমাদের এখান থেকে কোনো রেডিও সিগন্যাল যায়ই নেই। তো কোনো সিগন্যালই যদি না যায় তাহলে তারা ধরবে কী করে? এই মহাবিশ্ব আসলে কত বড় বুঝতে হলে এইবার হচ্ছে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাই না, এর পার্শ্ববর্তী গ্যালাক্সি কি অ্যান্ড্রোমিডা। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে। এখন এই যে গ্যালাক্সিগুলো, এইগুলো একটা দুইটা নাম, শত শত গ্যালাক্সি মিলে এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন গ্যালাক্সির নাম আছে। এই সমস্ত গ্যালাক্সি যার মধ্যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিও আছে, এগুলো মিলে একটা ক্লাস্টার তৈরি করছে যাকে আমরা বলতে পারি কি গুচ্ছ। এবং মিল্কি ওয়ে সমৃদ্ধ এই যে লোকাল যে ক্লাস্টার, এটার নাম হলো ভার্গো। এই ভার্গো ক্লাস্টারের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আলো যাইতে লাগে 10 মিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ 10 মিলিয়ন মানে কি 1 কোটি আলোকবর্ষ লাগে জাস্ট এক মাথা থেকে অন্য মাথা। এই ক্লাস্টারগুলো অর্থাৎ এই যে একটা ক্লাস্টার, এই ক্লাস্টারের মধ্যে এই যে গ্যালাক্সিগুলো পরস্পরের সাথে আকর্ষণ করে একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু তাদের অস্তিত্ব বজায় রাখে। এখন এই রকম এই যে ক্লাস্টার অর্থাৎ ভার্গোর মতো ক্লাস্টার আছে বহু, কতগুলো আছে বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারে নাই। তো অনেকগুলো আবিষ্কার করছে এবং অনেকগুলো ক্লাস্টার মিলে আবার তৈরি করে সুপার ক্লাস্টার। এবং এই ধরনের সুপার ক্লাস্টার অনেকগুলো আছে এবং এ পর্যন্ত এই সমস্ত সুপার ক্লাস্টারের মধ্যে একটা জায়গা আবিষ্কার করছে বিজ্ঞানীরা, যে জায়গাটাকে বলা হয় গ্রেট অ্যাট্রাক্টর, এবং যাকে আসলে বলছে যে ল্যানিয়াকা। গ্রেট অ্যাট্রাক্টর মানে কি, এই যে যাবতীয় ক্লাস্টারগুলা বস্তুত ওই ল্যানিয়াকার ওই যে গ্রেট অ্যাট্রাক্টর দ্বারা আকৃষ্ট হয়ে ওদিকে ধাবিত হয়েছে। এটাই বিজ্ঞানীরা লেটেস্ট আবিষ্কার করছে। তো মোটামুটি বিজ্ঞানীদের জানা মহাবিশ্বের পরিধি বস্তুত অনেকটাই এরকমই। তাহলে মহাবিশ্বের বিস্তৃতি এবং বিস্তার সম্পর্কে আমরা একটা হালকা টাইপের আমরা কি চিত্র পাইলাম, তাই না? সেটা কীরকম? কোটি কোটি নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি, শত শত গ্যালাক্সি মিলে একটা ক্লাস্টার, শত শত ক্লাস্টার মিলে একটা সুপার ক্লাস্টার। এইরকম কত সংখ্যক যে সুপার ক্লাস্টার আছে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারেনি। যতটুক পারছে সেইটার ভিত্তিতেই বস্তুত বিজ্ঞানীরা এই মহাবিশ্বের একটা বিস্তৃতি যেটা তারা অনুমান করে সেটা হলো এই 92 থেকে 94 বিলিয়ন আলোকবর্ষের মাঝামাঝি একটা দূরত্ব। তো এখানে আমি তার একটা সম্ভাব্য চিত্র আমি এখানে দেখালাম। এখন প্রশ্ন হতে পারে যে এই মহাবিশ্বের বয়সই তো মাত্র ওই 13.8 বিলিয়ন বছর, তাই না? তাহলে এত এই 92 আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হলো কিভাবে? এর একেবারেই সহজ উত্তরটা হলো একেবারে বিগ ব্যাংয়ের জাস্ট পরপর এই মহাবিশ্ব অতি স্ফীতি আকারে বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ স্পেস তখন আলোর গতির চাইতেও বহুগুণ গতিতে বৃদ্ধি পেয়েছিল। আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী বলে যে কোনো বাস্তব কণিকা অর্থাৎ যে কোনো পদার্থের কোনো কণিকা আলোর গতির চাইতে বেশি গতিতে চলতে পারে না। এবং কেন পারে না সেটাও বলি। কারণ আলোর গতির যে আলোর যে কণিকা এটাকে বলা হয় ফোটন। এই ফোটনের কিন্তু কোনো ভর নাই। এখন এই মহাশূন্যে অর্থাৎ স্পেসের মধ্যে এই ভরহীন কণিকা 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যায়, রাইট? তা যার নাকি ভর নাই সে যদি 3 লক্ষ কিলোমিটার যায় সেকেন্ডে, তাহলে যে কোনো বাস্তব কণিকা তার তো কিছু না কিছু ভর থাকবে, তাই না? কিছু না কিছু ভর থাকবে না। তাহলে এই ভরযুক্ত কোনো কণিকা কখনোই ভরহীন কণিকার সম গতিতে চলতে পারে না। কেন পারে না? কারণ যখনই চলবে তখন এই ভরের সাথে বেগের গুণফল ভরবেগ হবে, এবং ভরবেগ যখন হবে তখন ওই ভরবেগের কারণে ওই বাস্তব
কণিকার গতিকে কি কমিয়ে দেবে, কমিয়ে দিলে ওর গতি কিন্তু স্লথ হয়ে যাবে। ক্লিয়ার? এটা একটা বাস্তব সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো যায়। যেমন একটা মোটা লোক এবং একটা পাতলা লোক, এই দুইটারে যদি আপনি দৌড় প্রতিযোগিতা লাগিয়ে দেন, তাহলে কে আগে যাবে? কে? ওই যে পাতলা লোকটা আগে যাবে না, আর ভারী লোকটা পিছনে পড়ে থাকবে। কেন? কারণ হচ্ছে পাতলা লোকটার যে ভরবেগ সেটা হবে কম, আর ভারী লোকটার ভরবেগ সেটা হবে বেশি। রাইট? ভরবেগ মানে কি? ওই লোকটার ভর এবং তার গতির গুণফল। যেহেতু মোটা লোকটার ভরবেগ বেশি হবে, অতএব সে কিন্তু দৌড়ে এগোতে পারবে না। এখন এই যে আলোর যে কণিকা ফোটন, এটা হলো সেই পাতলা লোকটা। ক্লিয়ার? আর এই যে এই বাস্তব কণিকা, সেই বাস্তব কণিকা হলো এই মোটা লোকটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এত কথা আমি কেন বললাম? অনেকে এখনই বলবে যে এই দুনিয়ার মানে বিশ্ব সৃষ্টির বয়স হলো মাত্র 13.8 বিলিয়ন, মানে 1380 কোটি বছর। রাইট? তো তাই যদি হয়, মহাবিশ্ব এই 9200 কোটি বছর মানে বিস্তৃত হয় কী করে? ওই যে যখন এই যে হয়েছিল, এই যে বিগ ব্যাং হয়েছিল, এর পরপরই এই মহাবিশ্ব কিন্তু আলোর গতির চাইতেও বেশি গতিতে সম্প্রসারিত হয়েছিল, যাকে বলা হয় অতিস্ফীতি। এখানে বাস্তব কণিকা আলোর গতির চাইতে বেশি গতিতে চলতে পারে না ঠিকই, কিন্তু যে স্পেস, যেটাকে আমরা বাংলায় বলি স্থান, স্পেস টাইম, এই স্পেস তো কোনো বস্তু না, বাস্তব কণিকা না। এ তো ওই বাস্তব কণিকার থেকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ গতিতে সম্প্রসারিত হতেই পারে, স্ফীত হতেই পারে। অর্থাৎ এখানে তো আলবার্ট আইনস্টাইনের তথ্যের কোনো সমস্যা হয় না। এবং বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে দেখছে যে একেবারে শুরুতে বিগ ব্যাংয়ের জাস্ট পর এরকম অতি স্ফীতির মধ্য দিয়ে একটা বেশ লম্বা সময় এই মহাবিশ্ব অতিক্রম করছিল বলেই বস্তুত এই মহাবিশ্বের আকার এত বড়। তো যাই হোক, অনেক কষ্ট করলাম এবং অনেক টাইম লাগলো কিন্তু ভিডিওটা বানাতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং অবশ্যই এটা যেহেতু আমার একটা নতুন চ্যানেল, আপনারা সাথে থাকবেন। কারণ আমি চিন্তা করলাম যে এই বিজ্ঞান বিষয়ক ভিডিওগুলো বানিয়ে ও যেখানে সেখানে এগুলো প্রচার করা ঠিক না। আমি জাস্ট এই জন্য একটা সম্পূর্ণ আলাদা বিজ্ঞানভিত্তিক চ্যানেল বানালাম। সাথে রাখবেন। এখানে শুধুমাত্র বিজ্ঞান বিষয়ক ভিডিওই আমি আপলোড করব, কারণ এগুলো বানাতে আমার টাইমও লাগে, চিন্তাও করতে হয়। উল্টাপাল্টা কথা বললে তো হবে না, তাই না? বিজ্ঞানের বিষয় এখানে লেকচার দিয়ে ঝাড়ি মেরে সাফাবাজি করে তো হবে না। তো সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।